হৃদি বিস্ময় আর আতঙ্ক মেশানো চোখে নিভানের দিকে তাকিয়ে রইল। কে এই লোকটা? আর সে তাকে মায়াবী বলে এত আপন করে সম্বোধন করছেই বা কেন? হৃদির অবাক চাহনি দেখে নিবান আবারও শান্ত গলায় বলল, চিনতে পারছো না আমাকে? অবশ্য চেনার কথাও না, পরিচয় পরে হবে। আগে তোমার কিছু খাওয়ার প্রয়োজন। মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে আছে তোমার। হৃদি আর চুপ করে থাকতে পারল না। সে নিভানের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে কাপা গলায় প্রশ্ন করল, কে আপনি? আর আমি এবার এখানে কোথায়? নিভান এক পলক হৃদির দিকে তাকিয়ে বাঁকা হাসল। সেই হাসিতে যেন এক রহস্যময় তৃপ্তি খেলা করছে। সে নিচু গলায় বলল, ছিলে আমার শত্রু, হয়ে গেলে মিত্র। মায়াবী, তুমি কি জানো তুমি আমার কত প্রিয়? নিভানের এমন অদ্ভুত আর অধিকার খাটিয়ে কথা বলা হৃদির একদমই পছন্দ হচ্ছে না। ওর বুকের ভিতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সে সাহস সঞ্চয় করে বলল, দে- দেখুন, আপনি যেই হন, আমার আমার তা জানার প্রয়োজন নেই। আপনি দয়া করে বাড়ি যেতে দিন আমায়। আমি এক্ষুনি বাড়ি যাব। বলে হৃদি যন্ত্রণায় কাতর শরীর নিয়ে বেড থেকে ওঠার চেষ্টা করলো। কিন্তু নিভান তৎক্ষণাৎ ঝুঁকে পড়ে হৃদির দুই কাঁধ শক্ত করে ধরে ওকে থামিয়ে দিল। ওর চোখে তখন এক অদ্ভুত জেদ। সে গম্ভীর গলায় বলল, সাবধান, বাড়ি তুমি যাবে ঠিকই, কিন্তু তার আগে তোমাকে পুরোপুরি সুস্থ হতে হবে। এই অবস্থায় এক পাও নড়বে না। ঠিক সেই মুহূর্তে রুমে একজন নার্স প্রবেশ করলো। তার হাতে সতেজ কিছু ফুল আর কিছু পত্র জাতীয় খাবার। নিভা নার্সের দিকে তীক্ষ্ণ নজর দিয়ে হুকুমের সুরে বলল, পা থেকে মাথা পর্যন্ত ওর খেয়াল রাখবে। যদি সামান্যতম অবহেলার কারণে ওর কোনো কষ্ট হয়, তবে জেনে রেখো তোমাকে জ্যান্ত টেনে নিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। আমি একটু পরেই এসে ওকে দেখে যাব। বলেই নিভান পরম মমতায় হৃদির গায়ের ওপর সাদা ব্ল্যাঙ্কেটটা টেনে দিল। ওর কপালে আলতো করে হাত রেখে ফিস ফিস করে বলল, বাই মায়াবী, রেস্ট করো, পরে দেখা হবে। নিভান রুম থেকে বেরিয়ে ধীর পায়ে করিডর ধরে অন্য একটা রুমে ঢুকলো। সেখানে ঢুকতেই দেখলো তার আদরের বোন নেহা অস্থির হয়ে এদিক সেদিক পায়চারি করছে। নেহার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। নিভান বোনের অবস্থা দেখে শান্ত গলায় বলল, কি হয়েছে? এমন করছিস কেন? কোনো ব্যাপারে কি খুব বেশি আপসেট তুই? নিভানের শান্ত কিন্তু পাথরের মতো শক্ত চেহারাটা দেখে নেহা ভিতরে ভিতরে কুঁকড়ে গেল। সে মরিয়া হয়ে নিভানের দিকে এক পা এগিয়ে এসে ভাঙা গলায় বলল, ভাইয়া, তুমি আসলে করতে কি চাইছো বলো তো? তুমিই দিদিকে মারতে চাইলে, আবার তাকে বাঁচানোর জন্য তোমার এই রহস্যময় পাতালপুরিতে এনে চিকিৎসা করাচ্ছো। তাহলে আমাদের প্ল্যানের ফায়দাটা কি হলো? আমি শুভ্রকে পাবো কিভাবে? ভাইয়া, আমি সত্যিই শুভ্রকে ভালোবাসি ভাইয়া। আই আই রিয়েলি লাভ হিম। কথাগুলো বলতে বলতে নেহা যেন নিজের সব শক্তি হারিয়ে ফেলল। নিভান ওর এই অবস্থা দেখে একটু বিচলিত হলো না। সে খুব ধীর পায়ে এগিয়ে এসে নেহার মাথায় হাত রাখল। ওর ঠোঁটে একটা বিষাক্ত কিন্তু আশ্বস্ত করা হাসি। সে নিচু স্বরে বলল, তোর ভাই যেহেতু তোকে কথা দিয়েছে শুভ্র তোর হবে, তবে শুভ্র তোরই হবে। ডোন্ট ওয়ারি বোন। নেহা অবাক চোখে নিভানের দিকে তাকিয়ে বলল, কিন্তু ভাইয়া, কিভাবে? তুমি তো হৃদিকে বাঁচিয়ে ফেললে। হৃদি বেঁচে থাকতে আমি কোনোভাবেই শুভ্রকে পাবো না। নিভান এবার নেহার চোখে সরাসরি তাকালো। ওর গলার স্বর হঠাৎ করে একদম নির্লিপ্ত আর বরফ শীতল হয়ে গেল। সে সোজাসুজি বলল, এদিকে আমি বিয়ে করব। কথাটা নেহার কানে যেন বজ্রপাতের মতো লাগলো। সে চমকে গিয়ে নিজের ভুরু কুঁচকে চিৎকার করে উঠল। হোয়াট? নিভান ছোট্ট করে উত্তর দিল, যেন খুব সাধারণ কোনো কথা বলেছে। হুম। তুমি হৃদিকে বিয়ে করবে মানে? তুমি কি পাগল হয়ে গেছো ভাইয়া? নেহার বিস্ময়ের সীমা নেই। সে নিজের কানে যেন বিশ্বাস করতে পারছে না। নিবানের চোয়াল শক্ত হয়ে উঠল। সে গম্ভীর আর দৃঢ় গলায় বলল, পাগল কি না জানি না, তবে এদিকে আমি বিয়ে করব। আগে ও একটু সুস্থ হোক। নেহা রাগে আর অপমানে ফেটে পড়তে চাইল। আরও কিছু বলতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় শব্দ হলো। একজন গার্ড হাতে একটা কালো পার্সেলের মতো প্যাকেট নিয়ে রুমে ঢুকলো। নিভানের সামনে আসতে সে মাথা নিচু করে কাচুমাচু হয়ে প্যাকেটটা বাড়িয়ে ধরল। বস, কাজ রেডি।
এখন কি এটা পৌঁছে দেব? নিভানের চোখের মণি দুটো হঠাৎ করে চিকচিক করে উঠল। সে রহস্যময়ভাবে একটু হাসল, প্যাকেটের ওপর আলতো করে হাত রাখল, তারপর খুব নিচু সুরে বলল, উহ, 1 মিনিট। বলেই নিভান নেহার দিকে তাকিয়ে সরাসরি হুকুমের সুরে বলল, নেহা, এক টুকরো কাগজে সুন্দর করে লেখ, তো সারপ্রাইজ সাইফান শুভ্র চৌধুরী। নেহা অবাক হয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু তাকে মুখ খোলার সুযোগই দিল না নিভান। ঠোঁটে আঙুল চেপে ইশারা করে থামিয়ে দিল। হুশ, আগে লেখ, তারপর নিজেই দেখতে পাবি কি হতে যাচ্ছে। নেহা আর কথা না বাড়িয়ে ধুলোবালি জমা পুরনো টেবিলটা থেকে এক টুকরো সাদা কাগজ বের করে নিল। কলম দিয়ে খুব যত্ন করে গুছিয়ে লিখল, সারপ্রাইজ সাইফান শুভ্র চৌধুরী। সেই কাগজের টুকরোটা হাতে নিয়ে নিভান এবার ধীরে ধীরে পার্সেলটা খুলল। ভিতরে তাকাতেই নেহার চোখ দুটো যেন কপালে উঠল। অবিশ্বাসে সে থমকে গেল। এটা তো রীতির পরনে সে নীল শাড়িটা, আর এই শাড়িটা তো হুবহু সেই রকমই যেটা শুভ্রর কাছ থেকে সেও একবার নিয়েছিল। এই রকম শাড়ি দেখে নেহার ভুরু কুঁচকে গেল। আগে সেভাবে খেয়াল করেনি, কিন্তু এখন চোখের সামনে রক্তমাখা শাড়িটা দেখে সে যেন কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছে। নিভান সেই রক্তমাখা শাড়িটার উপর নেহার লেখা চিরকুটটা রাখল, তারপর একটা শয়তানি হাসি দিয়ে অদ্ভুত এক তৃপ্তি নিয়ে বিড়বিড় করে বলল, সারপ্রাইজ সাইফান শুভ্র চৌধুরী। শহরের আনাচে কানাচে থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে হন্যে হয়ে হৃদিকে খুঁজে বেড়াচ্ছে শুভ্র, কিন্তু কোথাও তার কোনো চিহ্ন নেই। হৃদির অস্তিত্ব যেন বিলীন হয়ে গেছে। শুভ্র জানবে কি করে যে তার মনোমোহিনী এখন এই মাটির নিচে বন্দি? হৃদিকে হারিয়ে শুভ্র এখন প্রায় উন্মাদ। পরিপাটি সেই শুভ্রের বদলে এখন তার চুলগুলো এলোমেলো, দু চোখ রক্তজবার মতো লাল হয়ে আছে। চেহারায় একটা শুকনো ভাব, গত রাত থেকে একদানাও খাবার পেটে পড়েনি তার। ফোনের অনবরত কল দিয়ে যাচ্ছেন ইকবাল এহসান আর সোহান চৌধুরী। বাবা আর ফুফাল যেন ছেলের চিন্তায় পাগল হয়ে গেছে, কিন্তু তারা কি জানে তাদের চেয়েও কয়েক গুণ বেশি পাগল হয়েছে শুভ্র নিজে। ভিতর থেকে সে যে কতটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তা কেবল সেই জানে। শুভ্রের বিশাল কন্ট্রোল রুমে সরাসরি 200টি কম্পিউটারের সামনে বসে আছে 200 জন দক্ষ মানুষ। তাদের সবার লক্ষ্য একটাই, যে কোনো সূত্র বা লোকেশন খুঁজে বের করা। দেশের প্রত্যেকটা তথ্য তারা যাচাই করেছে। তাদের পাশে শুভ্র অস্থিরভাবে পায়চারি করছিল। হঠাৎ তীব্র শারীরিক দুর্বলতায় মাথাটা চক্কর দিয়ে উঠল শুভ্রের। কিছুটা দূরে একটা কম্পিউটারের সামনে দাঁড়িয়ে কাজ তদারকি করছিল ঈশান। হঠাৎ শুভ্রকে হেলে পড়তে দেখে সে দৌড়ে এসে তাকে শক্ত করে ধরে ফেলল। উৎকণ্ঠা নিয়ে বলল, বস, আপনি ঠিক আছেন তো? আপনার শরীরটা অনেক দুর্বল লাগছে। বস, আপনি দয়া করে কিছু খেয়ে নিন। শুভ্র টলমলো পায়ে দাঁড়িয়ে ঈশানের দিকে তাকালো। তার গলায় একরাশ হাহাকার। সে ধরা গলায় বলল, না ঈশান, আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না। আমার হৃদিকে খুঁজতে হবে, যে কোনো মূল্যে হোক ওকে বের করে আনতে হবে। ঈশান বসের এই অবস্থা দেখে নিজেকে সামলাতে পারছিল না। সে মিনতি করে বলল, কিন্তু বস, আপনার শরীর একদম ভেঙে পড়েছে। আপনাকে আগে শক্ত থাকতে হবে। আপনি সুস্থ থাকলে তবেই তো লড়তে পারবেন। শুভ্র ক্লান্তিতে ঈশানের কাঁধে হাত দিয়ে নিজের শরীরের ভর ছেড়ে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য চোখে তাকিয়ে বলল, পেটের খিদের জ্বালা থেকে আমার মনের জ্বালাটা অনেক বেশি রে ঈশান। আমি শুভ্র যে আসলে কেমন আছি তা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। ঈশান কোনো উত্তর দিল না, চুপ হয়ে রইল। শুভ্রের ব্যক্তিগত জীবনে সবটুকু তার জানা নেই, তবে সে এতটুকু খুব ভালো করে টের পেত যে বসের মনে একটা নারীর জন্য বিশাল এক জায়গা ছিল, আর সেই নারীটা যে রিধি তা এখন শুভ্রের এই করুণ দশা দেখলে পরিষ্কার বোঝা যায়। রাত তখন আনুমানিক 10টা। শুভ্র কন্ট্রোল রুমে বাঘের মতো পায়চারি করছে আর তার লোকজনকে সমান তালে তাগাদা দিচ্ছে, কিন্তু ফলাফল সেই শূন্য। শহরের আনাচে কানাচে হৃদি নামক মানুষটার বাদে সবাইকে পাওয়া যাচ্ছে, শুধু হৃদিরই কোনো হদিশ নেই। শুভ্র নিজের ভিতর এক চরম অস্থিরতা অনুভব করছে। সে বুঝতে পারছে এবার তাকে তার সে ভয়ঙ্কর রূপে ফিরতে হবে, না হলে সে তার মনোমোহিনীকে চিরতরে হারিয়ে ফেলবে।
এমন সময় হঠাৎ সেই রুমের কলিং বেলটা বেজে উঠল। ঈশান দরজার কাছে এসে দরজা খুলতেই নিচে রাখা একটা পার্সেল দেখতে পেল। ঈশান ভুরু কুঁচকে আশেপাশে তাকালো, কিন্তু করিডোরে কেউ নেই। এত রাতে এই পার্সেল কে দিয়ে গেল? ঈশান পার্সেলটা হাতে নিয়ে সরাসরি শুভ্রের সামনে এসে দাঁড়ালো। প্যাকেটটা চোখের সামনে ধরে বলল, বস, এই পার্সেলটা দরজায় পেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মনে হয় দিয়ে চলে গেছে। ঈশান শুকনো চোখে পার্সেলটার দিকে তাকালো। এত রাতে কে পার্সেল দিয়ে গেল? সে তো কিছু অর্ডার করেনি। শুভ্র কোনো কথা না বলে পার্সেলটা নিয়ে কন্ট্রোল রুম থেকে বের হলো। একদম শহরের রাস্তার সামনে এসে দাঁড়ালো সে। পিছন পিছন ঈশান। শুভ্র আশেপাশে তীক্ষ্ণ নজরে তাকালো। শুধু দুই একটা গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু সন্দেহজনক কাউকে দেখা যাচ্ছে না। শুভ্র ভাবলো হয়তো কেউ ভুল করে তার ঠিকানায় পার্সেল দিয়ে চলে গেছে। বিরক্তিতে শুভ্র যখন রাস্তার পাশে পার্সেলটা ছুঁড়ে ফেলে দিতে চলল, ঠিক তখনই ঈশান তাকে থামিয়ে দিয়ে বলল, বস, একটু খুলে দেখবো না কি আছে। আই মিন, কেউ ভুল করে রেখে গেল তো অবশ্য বলে যায়। কিন্তু এই ডেলিভারি বয় তো একটু টু শব্দও করলো না। আমি শিওর বস, এতে কিছু একটা আছে। শুভ্র হাতটা মাঝপথে থমকে গেল। ঈশানের কথা শুনে সে পার্সেলটার দিকে একবার তাকালো। এটা অজানা আশঙ্কা তার বুকের ভিতরটা ধক করে উঠল। শুভ্র কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা খুলল, আর খুলতেই তার চোখ কপালে উঠে গেল। পাশে দাঁড়িয়ে থাকা ঈশানের চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঈশান অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বস, এটা তো রিধির শাড়ি। কাল তো এই শাড়ি পরেই সে ছিল। শুভ্র তড়িঘড়ি করে প্যাকেট থেকে শাড়িটা বের করে আনলো। আর ঠিক সেই মুহূর্তেই শাড়ির ভাঁজ থেকে সাদা কাগজের সে চিরকুটটা নিচে পড়ে গেল। শুভ্র সেদিকে তাকানোরও সময় পেল না। তার পুরো মনোযোগ তখন হাতের ওই কাপড়টার উপর। যে শাড়িটা মেলে ধরতে দেখলো পুরো শাড়িটা রক্তে ভিজে জুবুথুবু হয়ে আছে। কালচে রক্তের দাগগুলো দেখে শুভ্রর বুকের ভিতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে চিরে দিল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। রাস্তার ধুলোবালির মধ্যে শাড়িটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল শুভ্র। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। সে আর্তনাদ ভরা ঝাপসা চোখে ঈশানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ঈশান, এ তো আমার মনোমোহিনীর শাড়ি। ওর শাড়িতে রক্ত কেন এত? আমার মনোমোহিনীর কি হয়েছে? ঈশান কি বলবে ভেবে পাচ্ছে না। তার নিজের বুকটাও ভয়ের চোটে থরথর করে কাঁপছে। হৃদির পরনের শাড়িতে এমন টকটকা রক্ত। কেউ জেনে বুঝে এই কাজটা করেছে। সরাসরি শুভ্রর কলিজায় কামড় বসিয়েছে। হঠাৎ শুভ্র আকাশ ফাটা এক আর্তনাদ করে উঠল। সে হিদাহিদ জ্ঞান হারিয়ে শূন্য আকাশের দিকে তাকিয়ে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, প্লিজ, আমার মনোমোহিনীকে কেউ কষ্ট দিস না। আমি ওর কষ্ট সইতে পারবো না। কার শত্রুতা আমার মনোমোহিনীর সাথে? যা করার আমার সাথে কর, সব শাস্তি আমাকে দে। আল্লাহর দোহাই লাগে, আমার মনোমোহিনীকে একটু যন্ত্রণায় ফেলিস না। আমার এই বুক, আমার এই আত্মা ছিঁড়ে যাচ্ছে রে। আমি ওর কষ্ট সহ্য করতে পারবো না। ঈশান শুভ্রকে সামলাতে ওর দুই কাঁধ শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, বস, হ্যাঁ, আপনি শান্ত হন। রিধির কিছু হয়নি। ও ঠিক আছে। কেউ কেবল আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্যই এই নোংরা খেলা খেলছে। কথাটা বলতে বলতে ঈশানের চোখ পড়ল রাস্তায় পড়ে থাকা সেই চিরকুটটার দিকে। ঈশান সেটা তুলে ধরতেই তার শরীর রক্তহীন হয়ে গেল। সেখানে স্পষ্ট করে লেখা, সারপ্রাইজ, সাইফান শুভ্র চৌধুরী। ঈশান চিরকুটটা শুভ্রর চোখের সামনে ধরল। বস, এই দেখুন। শুভ্র তার আর্তনাদ থামিয়ে ছোঁ মেরে চিরকুটটা হাতে নিল। এই কয়েকটা শব্দ দেখা মাত্রই শুভ্রর পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। সে হাতের মুঠোয় কাগজটা এমনভাবে পিষল যেন ওটা তার শত্রুর গলা। এখন সে নিশ্চিত কেউ অত্যন্ত ঠান্ডা মাথায় তার সাথে এই যুদ্ধ শুরু করেছে। শুভ্রর চোখ দুটো হঠাৎ টকটকে লাল হয়ে উঠল। মনে হলো সেখান থেকে বিষাক্ত আগুনে লাভা ঝরছে। সে দাঁত কিরমির করে নেকড়ে শয়তানের মতো গম্ভীর আর কলিজা কাঁপানো গলায় বলল, আমার সাথে লড়তে চাস তো? ঠিক আছে, এখন তুই দেখবি এই সাইফান চৌধুরী শুভ্র আসলে কার নাম। আমার মনোমোহিনী, আমার এই দেহে এক ফোঁটা রক্ত থাকতে ওর কিচ্ছু হতে দেব না আমি।
আর যদি ওর গায়ের একটা পশমেও আঘাত লেগে থাকে, তবে শপথ করছি এই শহর আমি জ্যান্ত মানুষের চিতার আগুনে জ্বালিয়ে খাক করে দেব, সব ধ্বংস করে দেব আমি। তুই যে গর্তে লুকিয়ে থাকিস না কেন, আজরাইল হয়ে তোর শিয়রে আমি ঠিকই পৌঁছাবো। জাস্ট ওয়েট কর। তুই কল্পনাও করতে পারবি না, সাইফান চৌধুরী শুভ্র যখন জানোয়ার হয়, তখন মৃত্যু তার সামনে এসে ক্ষমা চায়। কেটে গেছে দীর্ঘ 20 দিন। এই 20 দিন হৃদি অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। এখন সে নিজের পায়ে হাঁটাহাঁটি করতে পারে, কিন্তু সুস্থ হওয়ার সাথে সাথে হৃদি পাগলামি যেন কয়েকগুণ বেড়ে গেছে। প্রতিটা মুহূর্ত সে চিৎকার করে বাড়ি যাওয়ার জন্য ছটফট করে, কিন্তু নিভান অত্যন্ত কঠোরভাবে তার সব পাগলামি নিয়ন্ত্রণ করছে। দিনের অধিকাংশ সময় তাকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়, যেখানে বাহিরের আলো বাতাস ঢোকারও উপায় নেই। তবে এই 20 দিনের সবথেকে অবাক করার বিষয় হলো শুভ্রের নীরবতা। যেই শুভ্র প্রথম 2 দিন পুরো পৃথিবী তন্ন তন্ন করে হৃদিকে খুঁজেছে, সে হঠাৎ করেই যেন অদৃশ্য হয়ে গেল। নিভান তার গোপন সোর্সের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পেরেছে শুভ্র এখন হৃদির শোক ভুলে নিজে ব্যবসা বাণিজ্য নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় কাটাচ্ছে। নিভানের অবাক হওয়ার সীমা নেই। যে ছেলেটা হৃদির জন্য পুরো শহর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল, সে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিল। পরক্ষণে নিভানের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, শুভ্র চৌধুরী কি তবে ভয় পেয়ে পিছিয়ে গেল, নাকি মায়াবীর মায়া এত তাড়াতাড়ি কাটিয়ে ফেললো? রাত তখন 10টা। নিভান তার ফোনের স্ক্রিনে একটা অচেনা নাম্বারে ডায়াল করে গম্ভীর গলায় বলল, এখন আসল খেলার সময় হয়েছে। আর যেভাবেই হোক শুভ্রকে আমার পায়ের কাছে চাই, কোনো ভুল যেন না হয়। ওপাশ থেকে অত্যন্ত আত্মবিশ্বাসী এক যান্ত্রিক কণ্ঠ ভেসে আসলো। ওকে বস, কাজ হয়ে যাবে। কলটা কেটে দিতেই নিভানের অন্ধকার ঘরে তার শয়তানি হাসিটা প্রতিধ্বনিত হতে লাগলো। সে জানালার কাছের ওপারে অন্ধকারের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সাইফান শুভ্র চৌধুরী, আমার এই নরকপুরীতে তোমাকে অগ্রিম স্বাগতম। দেখা যাক তোমার ব্যবসার নেশা বড় নাকি তোমার ভালোবাসা। শুভ্র অফিস থেকে একাই গাড়ি নিয়ে ফিরছিল। ইকবাল এহসান, রাবেয়া এহসান আর ইমনকে সে তাদের বাড়িতেই থাকতে বলেছে। তাদের চোখে মুখে যে হারানোর আতঙ্ক ছিল, শুভ্রতা নিজের এক কথাতেই শান্ত করে দিয়েছে। হৃদিকে সে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে আনবে। এটা শুধু কথা নয়, এটা সাইফান শুভ্র চৌধুরীর দেওয়া জবান। তবে শুভ্রর শান্ত মাথায় ভেতরে আসলে কী ধরনের ধ্বংসাত্মক পরিকল্পনা চলছে, তা দুনিয়ার অন্য কোনো প্রাণীর পক্ষে বোঝা অসম্ভব। শহরের কোলাহল পেরিয়ে মাঝ রাস্তার এক জনমানবহীন নির্ঝুম অন্ধকারে আসতেই হঠাৎ একটা কর্কশ শব্দ হলো। ফুস করে চাকা ফেটে শুভ্রর গাড়িটা একদিকে হেলে পড়ল। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্ত মুখে গাড়ি থেকে নামলো। চাকাটা পরীক্ষা করতে গিয়ে যখন দেখলো সেটা পুরোপুরি পাংচার হয়ে গেছে, তখন সে রাগে একটা লাথি মেরে গালি দিয়ে উঠল। ধুর ছাই। ঠিক সেই মুহূর্তে অন্ধকার ফুঁড়ে কেউ একজন তড়িৎ গতিতে এসে পিছন থেকে শুভ্রের নাকে মুখে ক্লোরোফর্ম ভেজানো রুমাল চেপে ধরল। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই একদল লোক এসে তাকে কালো মুখোশ পরিয়ে পাজাকোলা করে একটা কালো কাচের গাড়িতে তুলে নিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই পুরো সময়টাতে শুভ্র টু শব্দও করল না। কোনো হাত পা ছোড়াছুড়ি বা বাঁচার জন্য আত্মচিৎকার নেই। সে যেন একদম মূর্তির মতো পাথরে শক্ত হয়ে রইল। কিডন্যাপাররা, গার্ডরা নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল। তারা বেশ অবাক। অন্য সময় যাদের তারা তুলে আনে তারা ভয়ে চিৎকার করে কিংবা বাঁচার চেষ্টা করে, কিন্তু এই লোকটা একদম হিমশীতল। শুভ্রের এই অস্বাভাবিক নীরবতা গার্ডদের কলিজায় এক অজানা ত্রাস ধরিয়ে দিল। তারা বিভিন্ন গল্পে পড়েছে, বাঘ যখন তার শিকারকে আক্রমণ করার জন্য ওত পাতে, তখন সে ঠিক এইভাবেই নিঃসার আর শান্ত থাকে। শুভ্র কি তবে তাদের শিকার, নাকি শুভ্রই তাদের কোনো মরণ ফাঁদে নিয়ে যাচ্ছে? পরক্ষণেই তারা নিজেদের ঝেড়ে ফেলল। বসের হুকুম পালন করাটাই তাদের কাজ, এর বেশি ভাবার দরকার নেই। পায়ের উপর পা তুলে আয়েশ করে একটা বড় কামরায় বসে আছে নিভান।
তার আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট থেকে ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে উপরে উঠছে। পুরো ঘরে এক ধরনের অশুভ নিস্তব্ধতা। ঠিক তখনই ভারী দরজা ঠেলে ভিতরে ঢুকলো একজন গার্ড। সে মাথা উঁচু করে জানালো, বস কাজ হয়ে গেছে। ওকে হাত পা বেঁধে একদম কবজায় এনে পাশের ঘরে বসিয়ে রেখেছি।